গরিব ঘরে জন্মানোয় কোনো আনন্দ থাকে না, সেখানে জন্মানোটাই যেন আজন্ম পাপ। একথা অনেক আগে একজন বড় সাহিত্যিক বলে গিয়েছেন, আর সেই কথাটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। গরিব ঘরে জন্মানোটাই যেখানে পাপ, সেখানে মেয়ে হয়ে জন্মানোটা আরও বেশি পাপ। আর যদি হয় দেখতে অসুন্দর, তাহলে তো কথাই নেই। আর এই সবগুলো গুণই কিন্তু আমার ভেতরে ছিল। হ্যাঁ, গুণ। আমার কাছে এগুলোই আমার গুণ। এর বাইরে কিছু বলার নেই। তো এই সমস্ত গুণগুলো নিয়েই যখন আমি বড় হচ্ছিলাম, আমার বয়সন্ধিকালেই আমার বিয়ে দেওয়ার জন্য আমার পরিবার থেকে খুব বেশি তোড়জোড় শুরু হয়ে যায় যে আরেকটু বয়স হয়ে গেলে একেবারেই কালো মেয়ে, তার যদি বিয়ে না হয়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সম্বন্ধ কিন্তু আমার আসতেই থাকে। তো এভাবে সম্বন্ধ আসতে আসতে একটা জায়গায় বিয়ের দিন তারিখ আমার ঠিকই হয়ে যায়। সেই মোতাবেক আয়োজন চলছিল। পাড়া প্রতিবেশী সবাই আসছিল। খুব বেশি আয়োজন না হলেও আশেপাশের মানুষজনের কিন্তু আগ্রহের কমতি ছিল না। কিন্তু তারপরে শেষবেলায় আর বর আসেনি। আমার বিয়েটাও আর হলো না। কিন্তু তাই বলে কি থেমে থাকবে? তার কিছুদিন পর থেকেই আবার শুরু হয়ে যায় আমার জন্য সম্বন্ধ দেখা। বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখা, বিভিন্ন মানুষের মাধ্যমে। তো এভাবেই সৌভাগ্যক্রমে এক জায়গায় আমার বিয়েটা ঠিক হয়ে যায়। তারা সবকিছু জেনে শুনে দেখে আমাকে নিয়ে যেতে তারা রাজি হয়। শর্ত থাকে কিছু, যে তাদের ছেলেকে কিছু জিনিসপত্র দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, ঘরের ফার্নিচার দিতে হবে, কিছু জিনিসপত্র দিতে হবে। এই ছোটখাটো আরকি কিছু তাদের চাহিদা থেকে যায়। তো সেগুলো আমার মা-বাবা আমার সুখের কথা ভেবে, আর কোথাও যখন বিয়ে হচ্ছে না, কেউ একজন পছন্দ করেছে, এই সব কিছু ভেবে তারা রাজি হয়ে যায়। তাদের কিন্তু এত কিছু দেওয়ার সামর্থ্য ছিল না। তারপরেও তারা রাজি হয়ে যায়। ভাবে পরবর্তীতে তারা এনজিও থেকে লোন নিয়ে কিংবা বিভিন্নভাবে ঋণ-টিন নিয়ে তারা আমাকে সেই জিনিসগুলো দিয়ে দিবে আস্তে, আস্তে। এই ধরনের মনোবল নিয়েই তারা বিয়েতে রাজি হয়ে যায়। তো সেভাবে তারা দিতেও থাকে। তো আমার বিয়ের পরে অল্প, অল্প করে জিনিসপত্র, কিন্তু তাদের কিছুতেই আমার শ্বশুরবাড়ির লোকজনের মন পাওয়া যায় না। তারা একের পর এক প্রেশার দিতে থাকে যে বিভিন্ন ধরনের জিনিস এখনও কেন তারা দিচ্ছে না, কেন দেওয়ার কথা বলেছে, এখন তারা কেন দিচ্ছে না, বিভিন্নভাবে বলতে থাকে। তাদেরকে বোঝানো হয় যে এখনই আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, আমরা আস্তে, আস্তে দিব, আমাদের একটু সময় লাগবে। বিয়ের তখন আমার ৫ কি ৬ মাস হবে। এত সব ঝামেলার ভিতরেই আমি জানতে পারি যে আমি মা হচ্ছি। এই কথা শোনার পরে আমি একটু খুশি হব না দুঃখ পাবো, সেটা আমি বুঝতে পারছিলাম না। কিন্তু এর কিছুদিন পরেই আমি সেটা বুঝতে পারি যে এটা আমার দুঃখের কারণ। কারণ শ্বশুরবাড়ির কেউই এতে খুশি হতে পারে না। তারা আমাকে না জানিয়ে আমাকে জোর করে কিছু ওষুধ খাইয়ে দেয়। আর যার ফলে আমার অ্যাবর্শন হয়ে যায়। যখন আমি মারাত্মক আমার খারাপ অবস্থা, আমি বাঁচবো কি মরবো জানি না, ঠিক সেই মুহূর্তে তারা আমাকে একা আমার বাড়িতে পাঠিয়ে দেয়। সে অবস্থায় আমি বাড়িতে আসি। তারপরে আবার সবাই মিলে সিদ্ধান্ত নিই যে সেই বাড়িতে আমাকে আর পাঠাবে না, কিংবা আমি আর যাব না। যে কয়টা দিন আমি সংসার করেছিলাম, সেখানে আমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ডে আমি আমার দোষের কথাগুলোই শুনছিলাম। কোন, কোন দোষ আছে আমার, কি, কি আছে, সবকিছুতে দোষ। আমি চুলে তেল দেই না, সেটাও আমার দোষ। আমি দিনে ২ বার গোসল করি না, সেটাও আমার দোষ। কি বলবো? এমন, এমন বিষয়গুলো নিয়ে তারা দোষ ধরতো। আসলে ওই যে যারে দেখতে নারী তার চলন বাঁকা। আসলে এই কথাগুলো আমার না, এই কথাগুলো আমার খুবই পরিচিত এবং খুব কাছের একজন মানুষের। তার জীবনের সত্য ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনারাও একটু জানতে পারেন।